আজকে আমরা আলোচনা করব একটা খুব বিখ্যাত বই নিয়ে, নরম্যান ভিনসেন্ট পিলের দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং। বাংলায় যদি বলি, প্রাণবন্ত চিন্তা আর তার শক্তি। আমরা এর মূল কথাগুলো একটু বোঝার চেষ্টা করব, বইটার সারমর্ম আর কি। আমাদের লক্ষ্যটা হলো বইটা যেভাবে বলছে সেভাবে একটু দেখা, যে বিশ্বাস, আত্মবিশ্বাস আর এই যে পজিটিভ ভাবনা বা ইতিবাচক মানসিকতা, এটা ঠিক কিভাবে জীবনের নানান বাধা বা চ্যালেঞ্জ পেরোতে সাহায্য করতে পারে। শুধু সারসংক্ষেপ না, এর ভেতরের আইডিয়াগুলো একটু তলিয়ে দেখা। ঠিক তাই। বইটার একদম গোড়ার কথা, মূল ভিত্তিটা হলো জীবনের যে কঠিন পরিস্থিতিগুলো আসে সেগুলোর সাথে লড়ার আসল শক্তিটা কিন্তু বাইরে নেই, সেটা আছে আমাদের নিজেদের চিন্তা ভাবনার ভেতরেই। পিল আসলে এটাই বলতে চেয়েছেন, বাইরের সাহায্যের আগে নিজের ভেতরের শক্তিটাকে জাগানো, ব্যবহার করা, সেটাই আসল। দারুণ একটা ভাবনা। আচ্ছা, তাহলে চলুন একটু গভীরে যাই। প্রথম যে বিষয়টা আসে, যেটা এই বইয়ের ভিত বলা চলে, সেটা হলো নিজের উপর বিশ্বাস রাখা। এই বিষয়টা তো অনেক জায়গাতেই শুনি আমরা। পিল এটাকে কিভাবে দেখেছেন? আলাদা কিছু আছে? ভালো প্রশ্ন। পিল শুধু বলেননি যে বিশ্বাস রাখো, না, তিনি বিশ্বাসটাকে একটা সক্রিয় শক্তি হিসেবে দেখেছেন, অ্যাক্টিভ ফোর্স। তার মতে নিজের ক্ষমতার উপর যদি একটা শক্ত, প্রায় অটল একটা বিশ্বাস আনা যায়, তাহলে যে বাধাটা অসম্ভব মনে হচ্ছে সেটাও টপকানো যায়। এটা শুধু ধারণা নয়, এটা একটা মানসিক অবস্থা যেটা আমাদের কাজ করার ক্ষমতা অনেক বাড়িয়ে দেয়। তিনি এটাকে বলছেন ফেইথ অ্যাটিটিউড। হ্যাঁ, বইটাতে একটা বেশ জোরবার কথাও আছে। লেখক বলছেন, আপনার মধ্যে যদি সাহস, বিশ্বাস আর ইতিবাচক মনোভাব থাকে, তাহলে কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না। এটা শুনলে বা পড়লে তো দারুণ লাগে, মনে হয় যেন আত্মবিশ্বাসের জোরে সব সম্ভব। কিন্তু বাস্তবে কি এতটা বিশ্বাস ধরে রাখা যায় সব সময়? না, অবশ্যই সহজ নয়। আর পিল সেটাও জানতেন। তিনি এটাকে একটা অভ্যাসের ব্যাপার হিসেবে দেখেছেন, একটা প্র্যাকটিস। তিনি একটা রোজকার অভ্যাসের কথা বলেছেন, প্রতিদিন সকালে উঠে কয়েক মিনিট শুধু নিজেকে মনে করানো, আমি পারবো, আমি এই চ্যালেঞ্জটা নিতে পারবো, আমি সফল হব। এই যে নিজেকে বলা, এটাকে বলে অ্যাফার্মেশন। এর পেছনের সাইকোলজিটা হলো, বারবার বললে কথাটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে, অবচেতন মনে গেঁথে যায়, আর ধীরে ধীরে আমাদের বিশ্বাস আর মানসিকতাকে শক্ত করে। ও, তার এটা শুধু মুখে বলা নয়, একরকম মেন্টাল এক্সারসাইজ। বেশ ইন্টারেস্টিং তো। তাহলে এই আত্মবিশ্বাসের ভিতটা শক্ত করার পর পিল নিশ্চয় আমাদের চিন্তার ধরন বদলানোর কথা বলেছেন, বিশেষ করে নেগেটিভ চিন্তা, নেতিবাচক ভাবনাগুলো, যেগুলো আমাদের প্রায়ই ভোগায়। এটা কিভাবে জীবনকে খারাপ করে, আর পিল কি বলছেন এটা থেকে বেরোনোর জন্য? একদম। নেতিবাচক চিন্তাগুলো সত্যি বলতে অনেকটা মনের উই পোকার মতো। ভেতর থেকে আমাদের আনন্দ, উৎসাহ, সাফল্যের আশা সব যেন খেয়ে ফেলে। আত্মবিশ্বাস কমিয়ে দেয়, ভয় ঢোকায়, সন্দেহ তৈরি করে। পিলের পরামর্শটা খুব সোজাসাপটা, কিন্তু খুব পাওয়ারফুল। যখনই মনে কোনো নেগেটিভ চিন্তা আসবে, যেমন ধরুন এটা আমার দ্বারা হবে না, বা আমি অতটা ভালো না, ঠিক তখনই সচেতনভাবে ওই চিন্তাটাকে থামাতে হবে, আর সেটার জায়গায় একটা পজিটিভ বা কনস্ট্রাকটিভ চিন্তা বসাতে হবে। যেমন, আমি চেষ্টা তো করতে পারি, বা আমার নিজেরও কিছু ক্ষমতা আছে, বা ধীরে ধীরে আমিও পারবো, এরকম আর কি। এটা শুনতে সহজ লাগলেও করাটা তো কঠিন হতে পারে, বিশেষ করে যখন সত্যি কোনো ফেলিয়ার আসে, ব্যর্থতা বা বড় কোনো সমস্যা। তখন পজিটিভ থাকাটা তো আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। পিল কি এই দিকটা ভেবেছেন? হ্যাঁ, তিনি যথেষ্ট বাস্তববাদী ছিলেন। তিনি এটা বলছেন না যে ব্যর্থ হলে বা সমস্যায় পড়লে কষ্ট পাওয়া যাবে না বা হতাশ হওয়া চলবে না, সেটা তো স্বাভাবিক। কিন্তু তিনি জোর দিচ্ছেন ওই অবস্থা থেকে বেরিয়ে আসার ওপর, ওই হতাশায় ডুবে না যাওয়া। তার পরামর্শ হলো ব্যর্থতা বা সমস্যাটাকে ফাইনাল বা শেষ কথা বলে ধরে না নেওয়া, বরং ভাবা যে এটা একটা টেম্পোরারি বাধা, সাময়িক,
আর তারপর ভাবা, আচ্ছা এটা হলো, কিন্তু এটাই শেষ না, এখান থেকে আমি কি শিখলাম, কিভাবে বেরোবো, বা এটাকে নিজের পক্ষে কাজে লাগাবো। এই যে অ্যাটিটিউড, এটাই হলো আশাবাদী থাকা। এটাকে এক ধরনের কি বলে, মেন্টাল রিফ্রেমিং বলতে পারেন, যেটা রোজ চর্চা করতে হয়। বুঝেছি। তার মানে শুধু পজিটিভ ভাবলেই হবে না, ভাবনাটাকে কাজেও লাগাতে হবে। সমস্যাটাকে বিশ্লেষণ করে সমাধানের পথ খোঁজার একটা মানসিকতা তৈরি করা। বাহ, এটা বেশ কাজের মনে হচ্ছে। কিন্তু জীবনে তো শুধু ছোটখাটো সমস্যা নয়, বড় ভয়ও আসে। গভীর অ্যাংজাইটি হয়, ধরুন চাকরি হারানোর ভয় বা কোনো বড় অসুখের ভয়। এইসব গভীর ভয় বা বাধা জেতার জন্য পিলের পরামর্শ কি? তিনি কি শুধু বলেছেন ভয় পেও না, পজিটিভ থাকো, নাকি আরও কোনো নির্দিষ্ট টেকনিক আছে? না না, তিনি শুধু সান্ত্বনা দেননি, কিছু কৌশলের কথাও বলেছেন। প্রথমত, ভয়টাকে অস্বীকার না করে বা এড়িয়ে না গিয়ে সেটার মুখোমুখি হওয়া। নিজের লিমিটেশন বা দুর্বলতাগুলো কি কি সেটা আগে ঠান্ডা মাথায় চেনা। তারপর সেগুলোকে একেবারে তাড়ানোর চেষ্টা না করে সেগুলোকে নিয়েই কিভাবে এগোনো যায় তার জন্য ছোট ছোট রিয়েলিস্টিক স্টেপ নেওয়া। ভয়টাকে ছোট ছোট পার্টে ভাগ করলে সামলানো সহজ হয়। আর দ্বিতীয় একটা খুব জরুরি কৌশল হলো কল্পনা শক্তি ব্যবহার করা। কল্পনার শক্তি? এটা কি ওই ল অফ অ্যাট্রাকশনের মতো কিছু, যেখানে বলে ভাবলেই সব হয়, নাকি এর অন্য কোনো মানে আছে? কারণ অনেকে তো ভাবতেই পারেন এটা তো দিনের বেলার স্বপ্ন দেখা বা বাস্তবতাকে ইগনোর করা। পিলের ব্যাখ্যাটা একটু অন্যরকম। তিনি এটাকে বলছেন মেন্টাল পিকচারিং, মানে মানসিক ছবি তৈরি করা। এটা ঠিক দিবাস্বপ্ন নয়, বরং এক ধরনের মেন্টাল প্রিপারেশন বাই রিহার্সাল। যেমন ধরুন, একজন সার্জন অপারেশনের আগে মনে মনে পুরো প্রসেসটা ভিজুয়ালাইজ করেন, বা একজন অ্যাথলিট খেলার আগে জেতার মুহূর্তটা কল্পনা করেন। পিলের মতে আপনি যদি নিজেকে সফলভাবে কোনো বাধা পেরোতে বা সমস্যার সমাধান করতে কল্পনা করতে পারেন, মানে ভিজুয়ালাইজ করতে পারেন, তাহলে আপনার কনফিডেন্স বাড়ে আর বাস্তবেও সেই অনুযায়ী কাজ করার মেন্টাল এনার্জি তৈরি হয়। তিনি একটা দারুণ কথা বলেছেন জানেন, আপনার মানসিক অবস্থায় আপনার সামনে বাধা তৈরি করে, মনের শক্তি দিয়ে সেই বাধা পেরোনো সম্ভব। তার মানে এই নয় যে বাইরের পরিস্থিতি কিছু নয়, কিন্তু আপনার ভেতরের অ্যাটিটিউডটাই ঠিক করে দেবে আপনি পরিস্থিতিটা কিভাবে সামলাবেন। মনে হারলে বাস্তবে জেতা কঠিন। ওর দিয়ে বলেছেন। এটা কিভাবে পজিটিভ থাকতে সাহায্য করে, বিশেষ করে এখনকার সময় যখন হয়তো সবাই প্রচলিত ধার্মিক বিশ্বাসে অতটা নেই? তাদের জন্য কি এই পরামর্শটা খাটে? দেখুন, পিলের লেখার সময়কাল আর তার নিজের ব্যাকগ্রাউন্ড দেখলে বোঝা যায় তিনি খ্রিস্টান দৃষ্টিকোণ থেকে প্রার্থনার উপর জোর দিয়েছেন। তার মতে ঈশ্বরের উপর বিশ্বাস আর প্রার্থনার মাধ্যমে জীবনের চ্যালেঞ্জ সামলানোর জন্য একটা এক্সট্রা শক্তি আর মানসিক শান্তি পাওয়া যায়। তিনি রোজ অন্তত 5 থেকে 10 মিনিট শান্ত হয়ে নিজের সমস্যাগুলো একটা হায়ার পাওয়ারের কাছে তুলে ধরার কথা বলেছেন। তবে এর মূল বেনিফিটটা কিন্তু ইউনিভার্সাল, মানে সর্বজনীন। যারা হয়তো কোনো নির্দিষ্ট ধর্মে বিশ্বাসী নন, তারাও এর মূল আইডিয়াটা নিতে পারেন। সাইকোলজির ভাষায় দেখলে এটা আসলে এক ধরনের মাইন্ডফুলনেস বা মেডিটেশন প্র্যাকটিস। যখন আমরা একটু শান্ত হয়ে বসি, নিজের চিন্তা বা উদ্বেগগুলোকে একটু দূর থেকে দেখি আর একটা বৃহত্তর শক্তির ওপর, সেটা ঈশ্বর হন বা প্রকৃতি বা নিজের ভেতরের শক্তি, তার উপর নির্ভরতা অনুভব করি, তখন কিন্তু স্ট্রেস কমে, অ্যাংজাইটি নিয়ন্ত্রণে আসে, একটা স্থিরতা, একটা শান্তি আসে। এই মানসিক শান্তিটাই পজিটিভ থাকতে সাহায্য করে। শান্ত রাখা আর একটা সাপোর্টের জায়গা খুঁজে নেওয়া, সেটা যে কোনো ফর্মে হতে পারে। বেশ লজিক্যাল ব্যাখ্যা। আচ্ছা, এই যে পজিটিভিটি, কনফিডেন্স, মেন্টাল পিস, এসব কি শুধু নিজের ভালোর জন্য, নাকি আমাদের আশেপাশের মানুষ, আমাদের সম্পর্কগুলোর ওপরও এর কোনো প্রভাব পড়ে? অবশ্যই পড়ে, আর পিল এই দিকটাতেও বেশ গুরুত্ব দিয়েছেন। মানুষের সাথে ভালো সুস্থ সম্পর্ক রাখতেও কিন্তু পজিটিভ মানসিকতা খুব জরুরি। যখন আমরা আমাদের পরিবার, বন্ধু বা কলিগদের প্রতি একটু কাইন্ড হই, মানে দয়ালু হই, ছোটখাটো সাহায্যে এগিয়ে যাই, একটু সিম্প্যাথি দেখাই, তখন স্বাভাবিকভাবেই সম্পর্কগুলো ভালো হয়। কিন্তু এর একটা সেকেন্ড পার্টও আছে। যখন আমরা অন্যদের প্রতি পজিটিভ থাকি, ভালো ব্যবহার করি, তখন সাধারণত তাদের থেকেও পজিটিভ রেসপন্স পাই। এই যে দেওয়া নেওয়া, এটা আমাদের নিজেদেরও ভালো ফিল করায়।
একাকিত্ব কমায়, সোশ্যাল সাপোর্ট বাড়ায়। পিল মনে করতেন অন্যের ভালো চাওয়াটা নিজের মেন্টাল হেলথের জন্য দরকারি। বাহ, তার মানে নিজের ভেতরের পজিটিভিটি বাইরের জগতেও রিফ্লেক্ট করে আর সম্পর্কগুলোকে আরও ভালো করে। এটা তো খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। আচ্ছা, সব মিলিয়ে দেখলে এই বইটা কি শুধু মাইন্ডসেট বদলানোর কথা বলছে, নাকি জীবনে সাকসেস পাওয়ার জন্য, মানে বাস্তবিক সাফল্য অর্জনের জন্য কিছু নির্দিষ্ট স্টেপস বা অভ্যাসের কথাও বলেছে? হ্যাঁ, শুধু মানসিকতার কথা বলেই থামেননি পিল। তিনি কিছু কার্যকরী অভ্যাসের কথাও বলেছেন। যেমন প্রথমত, ওই যে আমরা আগেই বললাম, সেই দৃঢ় মানসিকতা বা ফেইথ অ্যাটিটিউড ধরে রাখা। দ্বিতীয়ত, রোজ নিয়ম করে এমন কিছু পড়া বা শোনা যা ইন্সপায়ার করে, মোটিভেশন দেয়। সেটা কোনো ভালো বইয়ের অংশ হতে পারে, বা কোনো মহৎ মানুষের জীবনের গল্প, বা শুধু একটা পজিটিভ কোটেশনও হতে পারে। তৃতীয়ত, নিজের জীবনের একটা বড় উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে পরিষ্কার ধারণা রাখা, মানে লাইফের পারপাসটা জানা। আপনি কেন এটা করছেন, জীবনে কি পেতে চান, এই ক্ল্যারিটিটা থাকলে ছোটখাটো বাধায় সহজে হতাশ লাগে না। পিলের একটা খুব গুরুত্বপূর্ণ কথা মনে পড়ছে, আপনি যা বিশ্বাস হন সেটাই আপনার সবচেয়ে বড় অস্ত্র। মানে আপনার বিশ্বাস আর আপনার লক্ষ্য, এগুলোই আপনাকে পথ দেখাবে। হ্যাঁ, আরও কিছু দারুণ কথা তো আছে বইটাতে। যেমন একটা মনে পড়ছে, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আপনার ভেতরের মনোভাব যদি শক্তিশালী আর পজিটিভ হয়, আপনি ঠিকই সেই বাধা পেরোতে পারবেন। এটা যেন পুরো বইয়ের মূল কথাটা ধরে রেখেছে। ঠিক তাই। এবং আরও একটা জরুরি কথা, আপনার জীবনের সাফল্য অনেকাংশে নির্ভর করে আপনি কি এক্সপেক্ট করছেন তার ওপর। ইতিবাচক ভাবনা বা প্রত্যাশাই হলো সাফল্যের চাবিকাঠি। এই কথাগুলো এক কথায় পিলের পুরো ফিলসফির সার। মানে আপনি যদি ব্যর্থতার আশঙ্কা করেন মনে মনে, তাহলে আপনার কাজও সেদিকেই যাবে। আর যদি সাফল্যের আশা করেন, তাহলে মন আর কাজ দুটোই সেদিকে ফোকাসড থাকবে। তাহলে নরম্যান ভিনসেন্ট পিলের এই ক্লাসিক বই দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং নিয়ে আমাদের আজকের এই আলোচনা থেকে যা উঠে এলো, তা হলো জীবনটাকে সুন্দর, সফল আর অর্থপূর্ণ করার জন্য পজিটিভ চিন্তাভাবনা, নিজের ক্ষমতার উপর গভীর বিশ্বাস রাখা, ভয়কে জয় করার সাহস, আর সেই সঙ্গে আশেপাশের মানুষের প্রতি ভালোবাসা আর সহানুভূতির একটা অ্যাটিটিউড, এই সব কিছুই খুব জরুরি। একদম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, পেল বারবার জোর দিয়েছেন ভেতরের পরিবর্তনের ওপর। তিনি এটাই বলতে চেয়েছেন যে বাইরের পরিস্থিতি বা ঘটনা, সেগুলোকে হয়তো আমরা সবসময় কন্ট্রোল করতে পারি না, কিন্তু সেগুলোর প্রতি আমাদের রিয়াকশন বা আমাদের মানসিকতা, সেটাকে আমরা অবশ্যই কন্ট্রোল করতে পারি, বদলাতে পারি। আর এই ভেতরের পরিবর্তনটাই ধীরে ধীরে বাইরের রিয়ালিটি বা বাস্তবতাকে প্রভাবিত করতে শুরু করে। নিজের দেখার চোখটা বদলাতে পারলে পৃথিবীটাই অন্যরকম লাগে। এটাই হয়তো বইটার সবচেয়ে পাওয়ারফুল মেসেজ। এই পুরো আলোচনাটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু মনে আসতে পারে। একটা চিন্তার খোরাক রেখে যাওয়া যাক না শ্রোতাদের জন্য? হ্যাঁ, অবশ্যই। ভাবনার বিষয় এটাই হতে পারে, সবসময় মানে আনশেকেবলি পজিটিভ থাকার এই যে আইডিয়াটা, এটা কি কখনো কখনো বাস্তবসম্মত সমালোচনা, মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, সেটা গ্রহণ করার পথে বাধা হয়ে দাঁড়ায়? অথবা ধরুন কোনো সমস্যার মূল কারণ খুঁজে বের করে তার গভীরে গিয়ে সমাধান করার যে প্রয়োজনটা, সেটা কি একটু হালকা করে দেয়? মানে অতিরিক্ত বা একতরফা পজিটিভিটি কি আমাদের কঠিন সত্যি বা দরকারি আত্মসমালোচনা থেকে চোখ সরিয়ে নিতে বলে? এই ব্যালেন্সটা কোথায় টানা উচিত, এটা নিয়ে শ্রোতারা নিজেদের মতো করে ভাবতে পারেন।